আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। হামের উপসর্গে দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 3 ও কুষ্টিয়ায় 2 শিশুর মাঝে অন্যান্য জেলাগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ ও আতঙ্ক অভিভাবকদের মাঝে। এদিকে রোববার সকাল 9টায় টিকা কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার 6 থেকে 59 মাস বয়সী শিশুরা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 3 শিশুর মধ্যে 2 জন চাঁপাইনবাবগঞ্জের ও 1 জন নাটোরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে রোগটিতে আক্রান্ত হয়ে 38 জন শিশু মারা গেছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন আরও 25 শিশু। 18 ঘন্টার ব্যবধানে কুষ্টিয়ায় চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে 8 মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশু মারা যায়। রাত 12:30 নাগাদ মারা যায় 5.5 মাস বয়সী আইজা। এ নিয়ে রোগের উপসর্গে জেলায় মারা গেছেন 4 জন। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। দেখা দিয়েছে বেড সংকট। শনিবার হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক রোগী। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন 4 জন। ময়মনসিংহে নতুন ভর্তি হয়েছেন অন্তত 24 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে গত 20 দিনে মারা গেছেন 6 জন। জাহিদুল আলম, এটিএন বাংলা। হাম প্রতিরোধে আগামীকাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও বলেন, হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর। এ কারণে প্রথমে টিকাদানের আওতায় আসবে 6 থেকে 59 মাসের শিশুরা। পূর্বে যারা টিকা পেয়েছে তাদেরও টিকার আওতায় আনা হবে। বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হব ইনশাআল্লাহ। রাজধানী কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনাস্থলে আর কোনো মরদেহ রয়েছে কিনা তা এখন অনুসন্ধান করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস বলছে, পুড়ে যাওয়া লাশগুলো নারী না পুরুষের তা শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মরদেহগুলোকে নগরীর মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর 1:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ হলো পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে প্রথম সদর দপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি জানান, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় বাঙালি সেনা সদস্যরা তার কাছে পরামর্শ চাইতে গেলে তিনি তাদেরকে অস্ত্র সমর্পণ না করার পরামর্শ দেন।
একমাত্র ব্যক্তি শেখ মুজিবের নির্দেশে এখানে কিছু সংগঠিত হয় নাই। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন বন্দী। যখন পাক সেনাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল অসহায় নিরস্ত্র মানুষদের উপর, তখন এই শহীদ জিয়ার সেই কণ্ঠ, সেই নির্দেশ সমগ্র মানুষকে বিদ্যুতায়িত ইলেকট্রিফাইড করে মানুষকে ঝাঁপিয়ে পড়তে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। তার কাছে যখন আবেদন এসেছিল যে আমরা অস্ত্র নিয়ে যাচ্ছে, পাকিস্তানের বাহিনী যাচ্ছে, আমরা কি করব, তিনি নির্দেশ দিয়েছিলেন আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না, অস্ত্র দেবেন না। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই। তেল কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে খাল, নদী খনন ও দখল উচ্ছেদের কোনো বিকল্প নেই। আরবান এলাকাগুলোতে অফলাইন অনলাইন দুভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম ইহসানুল হক। কুমিল্লার শিল্পকলা একাডেমিতে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। 2001-2006 সালে বিএনপি পরীক্ষায় নকল বন্ধ করেছিল, এবারও কোনো নকল হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিএনপি আর নির্বাচনী ম্যানিফেস্টোতে যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাক্তার AJM জাহিদ হোসেন। দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জেলার 106টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে মোট 3,62,88,000 টাকার চেক বিতরণ করা হয়। জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানী সহ 27টি জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চুয়াডাঙ্গায় গত 2 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত রয়েছে। বর্তমানে 40 ডিগ্রি ছুঁই করছে জেলার তাপমাত্রা, সাথে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে, ফলে জনজীবনের দুর্ভোগ বেড়ে গেছে। চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুর রহমান জানান, শুক্রবার চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা 39.7 ডিগ্রি অতিক্রম করে। সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে আমদানি করা জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। 34,000 টন ডিজেল নিয়ে শান গ্যাং ফারজিয়ান নামের জাহাজটি বহির্নোঙরে অবস্থান নিয়েছে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্স জানিয়েছে, জাহাজটি আগামীকাল বন্দরের ডলফিন জেটিতে ফিরতে পারে। 29 মার্চ মালয়েশিয়া থেকে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। এর আগে গতকাল সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে একটি জাহাজ। ইতোমধ্যে জাহাজ থেকে তেল খালাসের কাজ চলছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। চট্টগ্রামের পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বড় ধরনের পাচার চক্রের সন্ধান পেয়েছে কোস্টগার্ড পূর্ব জোন। সকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা 6,000 লিটার অবৈধ ডিজেল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার ও নগদ প্রায় 16,000 টাকা। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোট সহ মোট 12 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 4 জন বাঙালি এবং 8 জন রোহিঙ্গা।
জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম চালু হলেও সে নিয়ম কেউ মানছেন না। অথচ জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে পেট্রোল বা অকটেন সরবরাহ না করার নির্দেশনা রয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট BM তারিকুজ্জামান জানান, এই নিয়মের মাধ্যমে তেলের অপচয় ও অবৈধ বিক্রি বন্ধ হবে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। তবে নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রামের রাজারহাটে বাইপাস সড়ক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল হতে হচ্ছে ওই অঞ্চলের বাসিন্দাদের। স্থানীয়রা বাইপাস সড়ক নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও তা আলোর মুখ দেখেনি। সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, যৌক্তিক দাবিটি নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হয়েছে। দ্রুতই সমাধানের আশা তাদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কুড়িগ্রাম রংপুর আঞ্চলিক সড়কের রাজারহাটে এই রাস্তা দিয়ে দূরপাল্লা সহ সব ধরনের ভারী যানবাহন চলাচল করে। বাজারের ভেতর দিয়ে প্রায় 1.5 কিলোমিটার আঁকাবাঁকা 3টি মোড় ঘুরে তারপর আঞ্চলিক সড়কে উঠতে হয় এসব পরিবহনকে। ফলে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে না পারায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে এবং এই রাস্তার পাশ দিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ওরা 3-4 কিলো বা 5 কিলো রাস্তা কমানোর জন্য ওরা করতেছে কি বাইপাস করে রাজারহাটের ভিতর দিয়ে যাচ্ছে। 5 বছর আগে রাজারহাট উপজেলা সদর থেকে তিস্তা পর্যন্ত 10 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি সংস্কার করে সড়ক ও জনপদ বিভাগ। স্থানীয়রা এই সড়ক দিয়ে সহজেই রংপুর সহ সারা দেশে চলাচল করে। সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রামীণ এই সড়কে মাইক্রোবাস, মিনিবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করার কথা। প্রথম দিকে নিয়ম মেনে চললেও বর্তমানে এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলছে। আমি এ নিয়ে কাজ করেছি, আমাদের উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও রেজলিউশন আমরা নিয়ে এসেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি যে একটা বাইপাস করা যায় কিনা। তো এ বিষয়ে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। বাইপাস সড়ক নির্মিত না হলে চলমান সমস্যার সমাধান হবে না, স্বীকার করেছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ। বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। প্রিলিমিনারি একটি ফিজিবিলিটি স্টাডি করেছি, সেখানে তারা রিপোর্ট দিয়েছে, আমাদের কিছু অবজারভেশন আছে, সেগুলো দিয়ে আমরা আশা করি মাসখানেকের ভিতরে এই ফিজিবিলিটিটা চূড়ান্ত করতে পারবো। রাজারহাটের বাসিন্দারা বলছেন, স্বজনপ্রীতির কারণে দীর্ঘ সময় বৈষম্যের শিকার উত্তরবঙ্গের মানুষ। এবার তার অবসান হোক এবং অবিলম্বে বাইপাস সড়কটি নির্মাণের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আশা তাদের। মিজান শাহজাহান, ATN বাংলা। সিরাজগঞ্জের উল্লাপাড়ার উথুনিয়া ইউনিয়নের দিঘল গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী কেয়া আফসানাকে অপহরণের পর থানায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল উল্লাপাড়ার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অপহৃত মেয়ের বাবা আনোয়ার হোসেন জানান, গত 22 মার্চ সকালে তার মেয়েকে উল্লাপাড়ার দিঘল গ্রামের বাড়ির পাশ থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর গত 14 দিনেও মেয়ে উদ্ধার না হওয়ায় শঙ্কায় দিন কাটাচ্ছে তার পরিবার। খুলনার আড়ংঘাটার লতার বিল এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। ভোরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, সে ঘের থেকে মাছ চুরির চেষ্টা করছিল। নিহত দিদার সর্দার দৌলতপুরের বাসিন্দা ছিলেন। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ ও 250 শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ চালু সহ উন্নত চিকিৎসা সুবিধা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটির উদ্যোগে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নিজের শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। সকালে মাগুরা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মনোয়ার হোসেন। জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে তা নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে জিরা, মশলা, মেহেদি, কসমেটিক্স, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, পটকা,
বাজি ও বিভিন্ন ধরনের ওষুধ। সংস্কৃতিজন লেখক রফিউর রাব্বি রচিত নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বইয়ের প্রকাশনা ও মূল্যায়ন নিয়ে নারায়ণগঞ্জ আলী আহমেদ চুনকা নগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধাবমান সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা শাহজাহান শামীম এবং বইটির লেখক রফিউর রাব্বি বক্তব্য রাখেন। তারা বলেন, রাজধানী ঢাকার চেয়ে পুরনো শহর হলেও নারায়ণগঞ্জের বৈচিত্র্যময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এর আগে কোনো বইয়ে বিশদভাবে কেউ লেখেননি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।